মুভির শুরুতেই আমরা একটা আন্ডারগ্রাউন্ড ফাইট দেখি, যেখানে দুইজন ফাইটার একে অপরের প্রাণ নেওয়ার জন্য মরিয়া হয়ে লড়াই করছিল। এই লড়াই দেখার জন্য সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল, কারণ এই দুইজনের মধ্যে একজন ফাইটার ছিল ভীষণ ভয়ঙ্কর। তার সারা শরীর জুড়ে জায়গায় জায়গায় নানা ধরনের ট্যাটু আঁকা ছিল। শুরুর দিকে সেই ফাইটার নিজের অপোনেন্টের সঙ্গে হাসি তামাশা করতে করতেই ফাইট করছিল, কিন্তু হঠাৎ করেই যখন তার মাথায় রাগ উঠে যায়, তখন সে মাত্র 3-4টি ঘুষির মধ্যেই ওই অন্য ফাইটারকে আধমরা করে ফেলে। ঠিক সেই সময় সেখানে কালো হুডি পরা এক লোক হাজির হয় এবং সে এসেই সেই ভয়ঙ্কর ফাইটারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। সে হলো এই শহরের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার, যার নাম মস্কো। মস্কোকে দেখা মাত্র সেই ফাইটার পিছিয়ে যায়। সে বলে, তুমি পাগল নাকি? যাকে খুশি দাও, কিন্তু আমি মস্কোর সাথে ফাইট করব না। এই কথা বলে সে সেখানেই ফাইট বন্ধ করে দেয় এবং নিজের হার মেনে নেয়, যার ফলে মস্কোকে কোনো ফাইট না করেই উইনার ঘোষণা করা হয় এবং তাকে প্রাইজ মানিও দিয়ে দেওয়া হয়। সেখানে আমরা একটা মেয়েকে দেখি, যার নাম জেনা। এই দৃশ্য দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। আসলে জেনা মস্কোকে চিনত না। শুধু তাই নয়, সে এখানে প্রায় 200 মাইল দূর থেকে এসেছিল। তার উদ্দেশ্য ছিল সে নিজের জন্য একজন বডিগার্ড খুঁজবে। মস্কোকে দেখে জেনা বুঝে যায় যে এর চেয়ে ভালো বডিগার্ড আর সে পাবে না। এতক্ষণে মস্কো সেখান থেকে চলে যায়। যখন সে নিজের গাড়ির পাশে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ এক লোক এসে মস্কোর পেটে একটা ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু মস্কো তাকে বলে, এটা তোমার প্রথম ভুল, এটা আমি ক্ষমা করে দিলাম, কিন্তু যদি আমার উপর আবার আক্রমণ করো, তাহলে তোমাকে আর ছুরি ধরার মতো অবস্থায় রাখবো না। এই কথা শুনে লোকটা ভীষণ আতঙ্কিত হয়ে যায় এবং মস্কোকে না মেরেই সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই জেনা মস্কোর পিছু নিতে নিতে তার গাড়ির কাছে চলে আসে। সেখানে দেখা যায় মস্কো তার ক্ষতে ব্যান্ডেজ লাগানোর বদলে শুধু টেপ লাগাচ্ছিল, কারণ তার কাছে ব্যান্ডেজ কেনার মতো টাকাও ছিল না। যে টাকা সে প্রাইজ হিসেবে পেয়েছিল, তাই দিয়ে সে নিজের পরের কয়েকটা দিন চালাতে যাচ্ছিল। জেনা এমন মানুষ আগে কখনো দেখেনি, তাই সে বলে, তোমাকে মানুষ এতটা ভয় পায় যে তোমাকে ফ্রিতেই টাকা দিয়ে দেয়, অথচ তোমার কাছে ওষুধ কেনারও টাকা নেই। এর জবাবে মস্কো বলে, বেশি অ্যাটিটিউড দেখালে তুমি কালকের সূর্য দেখতে পারবে না। তারপর সে জেনাকে টেপ ধরে রাখতে বলে। এরপরে সে নিজের ক্ষত ধুয়ে নেয় এবং তার উপর টেপ লাগিয়ে দেয়। জেনা তখন বলে, আমাকে মাফ করে দিও, আমার মনে হয়েছিল হয়তো তুমি মেয়েদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলো, তাই তোমার সঙ্গে একটু জোক করছিলাম। এটা শুনে মস্কো এবার হেসে উত্তর দেয় এবং বলে যে, তোমার আমাকে দিয়ে আসলে কি দরকার? জেনা বলে, খুব বেশি কিছু না, শুধু ছোট একটা কাজ, তুমি আমার বডিগার্ড হয়ে যাও আর আমার প্রোটেকশন করো। মস্কো বলে, তোমার আবার কিসের থেকে বিপদ? এর জবাবে জেনা বলে, কারো থেকেই না, শুধু আমার শখ আমারও যেন একজন পার্সোনাল বডিগার্ড থাকে। মস্কো বলে, তোমার মতো মেয়েদের আমি ভালো করে চিনি, নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় আছে, তাই তোমার কাজে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন জেনা বলে, এখন তোমাকে এর চেয়ে বেশি আমি কিছু আর বলতে পারবো না, তাই এই নাও আমার কার্ড, যখন তোমার দরকার হবে আমাকে কল দিও, আমি তোমাকে আমার কাজের জন্য ফোর্স করব না। এরপর আমরা দেখি রাত হয়ে গেলে মস্কো একটা পেট্রোল পাম্পের পার্কিং এ নিজের কার দাঁড় করিয়ে আরামে ঘুমাচ্ছিল। তখনই বোঝা যায় যে মস্কোর কোনো ঘর নেই আর সে প্রতিদিন রাতে ওই পেট্রোল পাম্পে এসে থাকতো। এই কারণে সেই ওনার বিরক্ত হয়ে মস্কোর বিরুদ্ধে পুলিশ ডাকে, যারা মস্কোকে সেখান থেকে গাড়ি সরিয়ে নিতে বলে। মস্কো কোনো ঝামেলা চায়নি, তাই সে সঙ্গে সঙ্গে নিজের গাড়ি অন্য জায়গায় নিয়ে চলে যায়। কিন্তু পথে গিয়ে সে একটা ট্রেন ট্র্যাকের উপরে নিজের কার দাঁড় করিয়ে থেমে যায়। আসলে সে তার জীবন নিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই মস্কো আর বাঁচতে চায়নি। সে নিজের গাড়ি বন্ধ করে ট্রেন আসার অপেক্ষা করতে থাকে। যখন ট্রেন একেবারে কাছাকাছি চলে আসে, তখন সে তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট করতে চায়, কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছিল না। ফলে ট্রেন গাড়িকে জোরে ধাক্কা মারে এবং গাড়িটি অনেক দূরে ছিটকে যায়। তবে সৌভাগ্যবশত মস্কোর খুব বেশি চোট লাগেনি। এরপরের সিনে আমরা একটা বাস দেখি, যেখানে দেখা যায় মস্কো এখন সেই মেয়ের দেওয়া অ্যাড্রেসের দিকে যাচ্ছে। বাস থেকে সে টাউনের ভেতরে নামার পরে সে জেনার জন্য ওয়েট করতে থাকে, কারণ জেনা বলেছিল যে সে বাস স্টেশনে এসে তাকে নিয়ে যাবে, কিন্তু সেখানে তো কারোর খোঁজই ছিল না। তাই মস্কোকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সামনেই থাকা একটা বুকশপের ভেতর থেকে খুব কম বয়সে একটা মেয়ে বাইরে বেরিয়ে আসে এবং তাকে ভেতরে আসতে বলে। তাই মস্কো তাদের শপের সামনে চলে আসে। ঠিক তখনই সেই মেয়েটির বাবা এসে বলে, তোমাকে তো এখানকার লোক মনে হচ্ছে না। এর জবাবে মস্কো বলে, জি হ্যাঁ, আমাকে রোড হাউসে যেতে হবে। তিনি বলেন, তুমি এখান থেকে যদি সোজা চলে যাও, তাহলে মাত্র 5 মিনিটের মধ্যেই রোড হাউসে পৌঁছে যাবে। এরপর মস্কো তাদের দুজনকে থ্যাংক ইউ জানায় এবং নিজের জিনিসপত্র নিয়ে হেঁটে সেই রোড হাউসের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে রোড হাউসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে যে এটা কোনো বাড়ি নয়, বরং একটি বার। ভেতরে ঢুকে সে নিজের জন্য একটা ড্রিঙ্ক অর্ডার করে। তখন সে জানতে পারে যে এখানে শুধু ড্রিঙ্কস রাতেই দেওয়া হয়। তাই মস্কো তার থেকে কফি নিয়ে সেখানে বসে পড়ে এবং বারটেন্ডারকে বলে যে সে জেনার সঙ্গে দেখা করতে চায়। ওই বারটেন্ডারের নাম ছিল লিনা। সে বলে, জিনা তো একদম তোমার পেছনেই আছে। মস্কো যখন তার দিকে তাকায়, তখন জেনা
জেনা সঙ্গে সঙ্গে নিজের কেবিনে ঢুকে পড়ে। এরপর মস্কো লিনার কাছে জানতে চায় আসলে তাকে কোন কাজের জন্য এখানে ডাকা হয়েছে, কারণ এখানে তো সিকিউরিটি গার্ডের দরকার, কোনো বডি গার্ডের নয়। তাছাড়া এখানে তো জেনার জীবনের কোনো বিপদও নেই, তাহলে কি সে শুধু এখানে বসে থাকারই টাকা নেবে? এই কথায় লিনা বলে রাত হলে তুমি নিজেই বুঝতে পারবে। রাত হতেই তারা দেখে ক্লাবের ভেতরে দুজন লোক একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দিয়েছে। কয়েকজন বারটেন্ডার গিয়ে তাদের আলাদা করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে 7-8 জন গুন্ডা ঢুকে পড়ে এবং ঢুকেই বারে ভাঙচুর শুরু করে দেয়। কিন্তু আমাদের মস্কো শুধু হেসে হেসে তাদের দেখতে থাকে। জেনা নিজের কেবিনে বসে সবকিছু দেখছিল। এরপর সেই গুন্ডাগুলো একটা পুল টেবিলের কাছে যায়, যেখানে তারা একটি মেয়েকে বিরক্ত করা শুরু করে। এটা দেখে মস্কো শেষ পর্যন্ত নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং এসে বারটেন্ডারকে সেখান থেকে সরে যেতে বলে। এই দৃশ্য দেখে গুন্ডাদের লিডার, যার নাম ছিল জেমস, মস্কোকে বলে যে দেখ ভাই, মনে হচ্ছে তুই এখানে নতুন এসেছিস, বেশি হিরেগুড়ি দেখাস না, নাহলে ফ্রিতেই মারা যাবি। এর জবাবে মস্কো বলে চলো ঠিক আছে, মারলে মার আমাকে, আমি হিরো আর তুই ভিলেন, তাহলে তো জানিসই সবসময় হিরোই ভিলেনকে মারে। এতটুকু বলেই মস্কো বাইরে বেরিয়ে আসে। তার পেছন পেছন সব গুন্ডাও বেরিয়ে আসে, কারণ তারা মস্কোর উপর ভীষণ রেগে গিয়েছিল। বাইরে এসেই তারা তাকে প্রাণে মারার থ্রেট দিতে শুরু করে। এই পুরো ঘটনার সময় বাকি সব লোকজন এসে বাইরে জড়ো হয়ে যায়। তখন মস্কো জেনাকে বলে যে এই 2 পয়সার গুন্ডাদের জন্য তুমি আমাকে এত দূর থেকে হায়ার করেছো, এই ভাড়াটে গুন্ডাদের তো যে কেউ পেটাতে পারে। এরপর চারদিক থেকে লোকগুলো মস্কোকে ঘিরে ফেলে, কিন্তু মস্কো একটুও ভয় পায় না। সে সঙ্গে সঙ্গে জেসনের মুখে স্ল্যাপ করে। এরপর বাকি সবাই তাকে মারতে এগোলে একে একে মস্কো সবাইকে মারতে থাকে। মস্কো একটা পাঞ্চে সেই গুন্ডাদের লিডারকে মাটিতে ফেলে দেয়। এই দৃশ্য বাকি সবাই দেখছিল। এটা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায় এবং মস্কোর প্রতি সবার অনেক রেসপেক্ট তৈরি হয়। জিনাও এটা দেখে অনেক স্বস্তি পায়, কারণ শেষ পর্যন্ত মস্কোই তার রোড হাউসের সিকিউরিটির জন্য একদম পারফেক্ট মানুষ ছিল। এরপর মস্কো সেই গুন্ডাদের নিয়ে হসপিটালে চলে আসে। আসলে আগের রাতে তার যে আঘাত লেগেছিল সেটাতে ব্যান্ডেজ লাগানোর দরকার, তাই সে হসপিটালে ঢুকতেই একজন ডক্টর সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলে এবং বলে তুমি তো সেই লোক যাকে জেনা তার রোড হাউসের প্রোটেকশনের জন্য নিয়ে এসেছে। এটা শুনে মস্কো একটু অবাক হয়ে যায়। সে বলে এখানে খবর তো আগুনের মতো ছড়িয়ে পড়ে। এর জবাবে ডক্টর বলে ছড়াবেই না কেন, এই শহর তো খুবই ছোট। বাই দ্য ওয়ে, আমার নাম গোয়েন, চলো আমি তোমার ক্ষতগুলোর উপর ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। এরপর মস্কো আগের দিনের আঘাতে ব্যান্ডেজ লাগিয়ে নেয়। যখন সে সেখান থেকে চলে যেতে লাগলো তখন সে ডক্টরকে বলে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, যখনই আমার স্যালারি পাবো আমি অবশ্যই আপনার পেমেন্ট ক্লিয়ার করব। তখন গোয়েন বলে এর কোনো দরকার নেই, জেনা আগেই এসবের জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই মস্কো আবার রোড হাউসে ফিরে আসে, যেখানে জেনাও উপস্থিত ছিল। জেনা বলে অনেকদিন পর এখানে থাকা লোকদের মনে আবার একটু প্রোটেকশনের আশা জেগেছে, আর তুমি আমার ডাকে এখানে এসেছো, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখি আমাদের হিরো একটা বোটের ভেতরে ঘুমাচ্ছে। সেই বোটটি জেনার ছিল, যা সে এখন মস্কোকে গিফট করে দিয়েছে, কারণ মস্কো বোট খুব পছন্দ করত। সকাল হতেই লিনা মস্কোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। মস্কোর বডি দেখে লিনা বেশ অবাক হয়ে যায়। লিনা মস্কোকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো ভাই বোন মা বাবা কেউ নেই? এর জবাবে মস্কো তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যেতে বলে। এটা শুনে লিনা বুঝে যায় যে মস্কোর ভেতরে ভেতরে খুব কষ্ট আছে। এর কিছুক্ষণ পরেই মস্কো নিজের ব্রেকফাস্ট শেষ করে সেই মেয়েটির বুকশপে আসে। মেয়েটির নাম ছিল অ্যাবি। আসলে সে নিজের জন্য কিছু বুকস কিনতে এসেছিল, কিন্তু ঠিক তখনই আমরা দেখি অ্যাবির শপের বাইরে দুজন লোক এসে দাঁড়ায়, কিন্তু সব থেকে মস্কো বেরিয়ে আসতেই তারা তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। মস্কো অ্যাবিকে জিজ্ঞাসা করে এই লোকগুলো এখানে কি করছে? এর উত্তরে অ্যাবি বলে ওরা প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে টাকা চুরি করতে আসে, আর কিছু না পেলে অকারণে ভাঙচুর করে। এই কথা শুনে মস্কোর মনে অ্যাবি আর তার বাবার জন্য খারাপ লাগে। মস্কো তখন অ্যাবিকে জিজ্ঞাসা করে তুমি কি স্কুলে যাও না? এর জবাবে অ্যাবি বলে যে আমার বাবার কাছে আমার স্কুল ফিস দেওয়ার মতো একদমই টাকা নেই, তাই আমি সারাদিন এখানেই বুকশপে থাকি। এই কথা শুনে মস্কো তাদের দুজনের সঙ্গে আরো বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে। এরপর মস্কো আবার রোড হাউসের ভেতরে চলে আসে। সেখানে দেখা যায় সবাই মিলে গত রাতের ভাঙচুরের ক্লিনিং করছে। মস্কো তাদের সাহায্য করতে চায়, কিন্তু জেনা বলে এই কাজ আমরা সামলে নেব, তুমি শুধু নিজের কাজের দিকে ফোকাস রাখো। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা একজন ভীষণ ধনী লোককে দেখি যে নিজের খুব দামি ইয়াটে বসে শেভ করাচ্ছিল। সেখানেই আবার আমরা সেই লোকগুলোকে দেখি যাদের গত রাতে মস্কো মারধর করেছিল। আসলে তারা ছিল ওই ধনী লোকটার পোষা গুন্ডা। ওই ধনী লোকটার নাম ছিল ড্যারেল। যখন ড্যারেল শেভ করাচ্ছিল তখন তার গলায় ছোট একটা কাট লেগে যায়। এতে তার রাগ হয় ঠিকই, কিন্তু তখন তার খুব একটা ইম্পর্টেন্ট কাজ বাকি ছিল, তাই সে চুপচাপ থাকে। ওই ইম্পর্টেন্ট কাজটি ছিল ড্যারেল ওই রোড হাউসটি দখলে নিতে চায় এবং সেটাকে ভেঙে সেখানে একটা বিলাসবহুল হোটেল বানাতে চায়, কিন্তু জেনা ওই রোড হাউস বিক্রি করতে রাজি ছিল না। এই কারণেই ড্যারেল প্রতিদিন রাতে নিজের লোকদের জেনার বারে পাঠিয়ে ঝামেলা করাতো, যাতে জেনা ভয় পেয়ে নিজে ওই রোড হাউস বিক্রি করে দেয়। কিন্তু জেনাও ছিল খুব শক্ত মনের মানুষ, তাই সে নিজের প্রোটেকশনের জন্য মস্কোকে ডেকে আনে। আর এখন মস্কো তার কাজটি দারুণভাবে করছিল। এবার সিন আবার রোড হাউসের দিকে ফিরে আসে। সেখানে দেখা যায় আজও দুজন লোক তাদের নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কিন্তু বাইরে থেকে মস্কো
মস্কো ভেতরে ঢুকতেই তারা দুজনেই ভয়ে ঝগড়া বন্ধ করে দেয়। এখান থেকে বোঝা যায় এই টাউনের ভেতরে এখন মস্কোর দাপট ছড়িয়ে পড়েছে আর সবাই মস্কোকে ভয় পেতে শুরু করেছে। এভাবেই পুরো 1 মাস কেটে যায় আর এই পুরো মাসে ক্লাবের ভেতরে একবার কোনো ফাইট হয়নি। অর্থাৎ জেনা মস্কোকে বডিগার্ড হিসেবে রেখে একদমই সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয়, মস্কো এখন বারটেন্ডারদেরও নিজের মতো বানিয়ে ফেলেছিল। তারা দুজনও কোথাও ঝামেলা শুরু হলে সবাইকে সামলে নিত। যদি কখনো মস্কো সেখানে না থাকতো তাহলে তারা নিজেরাই ঝগড়া থামিয়ে দিত। ওই 2 বারটেন্ডারের নাম ছিল স্যামুয়েল আর ড্যান। একদিন রাতে মস্কো যখন একটু রোড হাউসের বাইরে বের হয় তখন সে আবার সেই লোকগুলোকে তাদের বাইকের উপর দাঁড়িয়ে থাকতে দেখে, যারা দূর থেকে মস্কোর দিকে তাকিয়েছিল। কিন্তু মস্কো তাদের দিকে বিশেষ কোনো গুরুত্ব দেয় না এবং আবার রোড হাউসে ফিরে যায়। এভাবেই সে সেই রাতও কাটিয়ে দেয়। রাতে মস্কো যখন নিজের বোটের ভেতর ঘুমাচ্ছিল তখন আমরা জানতে পারি যে মস্কো আগে একজন ইউএফসি ফাইটার ছিল আর সে কোনো সাধারণ ফাইটার নয় বরং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। কিন্তু সে ইউএফসি ছেড়ে দিয়েছিল কারণ একদিন তার বাড়ির পেছন থেকে তার বাড়ির ভেতরে কয়েকজন চোর ঢুকে তার বাবা মাকে গুলি করে। সেই হামলায় তার বাবা মা মারা যায়। এই ঘটনার পর থেকেই মস্কো প্রতিদিন রাতে নিজের ইউএফসি ফাইটের দিনগুলোকে স্বপ্নে দেখত, যা তার কাছে ভীষণ কষ্টকর ছিল। সকাল হলেই মস্কো একটা ছোট রেস্টুরেন্টে আসে যেখানে তার সঙ্গে দেখা হয় গোয়েনের। গোয়েন তার কাছে এসে তার চোটের কথা জিজ্ঞাসা করে এবং বলে যে এরপর তুমি চেক আপ করাতে এলে না কেন? মস্কো বলে আমি যদি প্রথম চেক আপ নাও করাতাম তাহলেও আমার কিছু হতো না। গোয়েন হেসে বলে নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। এখানে মস্কো বুঝতে পারে যে গোয়েন তাকে পছন্দ করে। এবার রাতে যখন মস্কো রেড হাউসে ছিল তখন জেনা তাকে নিজের কেবিনে নিয়ে আসে এবং তার প্রথম স্যালারি দিয়ে দেয়। ইউএফসি ছাড়ার পরে এত টাকা মস্কো এই প্রথমবার দেখছিল। স্যালারি দেওয়ার সময় জেনা তাকে বলে নিজের খেয়াল রেখো, আমি তোমাকে হারাতে চাই না। এখানে মস্কোর মনে জেনাকে নিয়ে একটু সন্দেহ হয়, জেনাও কি তাকে পছন্দ করা শুরু করেছে নাকি, কিন্তু মস্কো এসব নিয়ে বেশি কিছু ভাবে না। এরপর রাতে মস্কো হাঁটতে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎই তার মনে হয় একটা গাড়ি তাকে ফলো করছে। সে একটু দ্রুত হাঁটা শুরু করে কিন্তু সেই গাড়ি তার দিকে এগিয়ে এসে তাকে জোরে হিট করে, ফলে মস্কো নিচে পড়ে যায় আর ওই গাড়ি কিছু দূরে গিয়ে থামে। মস্কো উঠে দাঁড়াতেই দেখে গাড়িটি আবার তার দিকেই আসছে। সে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি আবারও তাকে হিট করে। ওই গাড়িটি চালাচ্ছিল সেই গুন্ডাদের লিডার জেসন। গাড়ি সহ মস্কো প্রায় ব্রিজের নিচে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই জেসন আর তার সঙ্গী গাড়ি থেকে নেমে যায় আর মস্কো গাড়ি সহ পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সিন কাট হয়ে যায়। এরপর আমরা দেখি মস্কো আবার নিজের বোটে ফিরে এসেছে। ভেতরে ঢুকতেই সে দেখে যে জেসন একটা বন্দুক নিয়ে তারই অপেক্ষা করছিল, কিন্তু মস্কো একটুও ঘাবড়ায় না। সে জেসনের মনোযোগ সরে যাওয়ার অপেক্ষা করছিল। যখনই সে সুযোগ পায় মস্কো তার দিকে একটা টেবিল ছুঁড়ে মারে এবং সময় থাকতে থাকতে জেসনকে পানিতে ফেলে দেয়। এরপর সঙ্গে সঙ্গে গান হাতে নিয়ে মস্কো জেসনের দিকে যায়, কিন্তু মস্কো ভেতরে ভেতরে খুবই পরিষ্কার মনের মানুষ ছিল, তাই সে সেই গান পানির ভেতরে ফেলে দেয়। সে বুঝতেই পারেনি যে এই শব্দের কারণে পানিতে থাকা কুমিরগুলো তাদের দিকে ছুটে আসবে। একটা কুমির সঙ্গে সঙ্গে জেসনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। মস্কো জেসনকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল কিন্তু তখন পর্যন্ত জেসনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই কারণে মস্কো আর কিছুই করতে পারেনি আর এভাবেই সেই রাত্রিও কেটে যায়। সকাল হতেই মস্কো সোজা অ্যাবির দোকানে চলে আসে এবং তাকে কিছু টাকা দিয়ে নিজের জন্য একটা নতুন কম্পিউটার কিনতে বলে। মস্কো বলে তুমি ইন্টারনেট থেকে অনেক কিছু শিখতে পারবে। এরপর অ্যাবি কম্পিউটার নিয়ে আসে এবং মস্কোকে থ্যাংক ইউ বলে। মস্কো খুশি মনে অ্যাবির সব থেকে বেরিয়ে যায়। বাইরে বের হতেই তার সামনে ড্যারেলের এক লোক আসে এবং মস্কোকে সে বলে যে এই রোড হাউস ছেড়ে চলে যা, না হলে তোর আঙুল ভেঙে দেব। কিন্তু মস্কো উল্টো এক ঝটকাতেই তার আঙুল ভেঙে দেয়। মস্কো বলে এখন তো তোর নতুন আঙুলের দরকার পড়বে, আর মনে রাখবি আমি এখান থেকে কখনো যাব না, তোর যাকে ইচ্ছা তাকে ডাক। এই কথা বলে সে হেসে হেসে আবার রোড হাউসের ভেতরে ঢুকে যায়। সেখানে সে জেনাকে জিজ্ঞাসা করে কিছু লোক আমাকে এখান থেকে তাড়াতে চায়, তাদের আসলে লাভটা কি? এরপর জেনা সব কথা পরিষ্কার করে বলে। জেনা বলে ড্যারেল নামের এক লোক আছে, সে আমাদের রোড হাউস ভেঙে এখানে একটা বড় হোটেল বানাতে চায়, কারণ আমাদের রোড হাউসের ভিউ খুবই সুন্দর, তাই তার হোটেলে অনেক লাভ হবে। কিন্তু এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল যে এই রোড হাউস আরো এগিয়ে যাক, তা আমি এটা বিক্রি করতে চাই না। এই কারণেই ওরা তো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। এর উত্তরে মস্কো বলে চিন্তা করো না, আমি আমার পুরো এফোর্ট দেব। এদিকে আমরা দেখি ড্যারেলের কাছে তার লোক এসে বলে আমরা সেই বডিগার্ডকে তাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সে ভীষণ শক্ত একটা লোক, তাকে আমরা হারাতে পারিনি। তখন ড্যারেল বলে হারাতে পারিনি তো কি হয়েছে, মেরে তো ফেলতে পারবো। এই কথা বলেই ড্যারেল নিজের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটারকে আমেরিকা থেকে ডেকে পাঠায়, যে খুব দ্রুতই ড্যারেলের কাছে পৌঁছে যায়। ড্যারেল তাকে বলে সোজা কথা, তুই যা চাস তাই দিব, যদি তুই মস্কো নামের লোকটাকে এখান থেকে তাড়াতে পারিস। হাড় ভেঙেও যদি কাজ না হয় তাহলে ওকে মেরেও ফেলতে পারিস, সেক্ষেত্রে আমি তোকে 10 গুণ বেশি টাকা দেব। আর তাতেও যদি কাজ না হয় তাহলে তোর থেকেও ভয়ঙ্কর লোক ডেকে আনবো, আমার কাছে অনেক টাকা আছে। বন্ধুরা, জেসন ছিল একেবারে পাগলাটে টাইপের লোক, সে কোনো কিছুরই পরোয়া করতো না। আর সবচেয়ে বড় কথা, সে ছিল ভীষণ ভয়ঙ্কর ফাইটার। এখন সে মস্কোর পেছনে লেগে পড়ে। এরপরে সিনেমার মস্কোর দিকে ফিরে আসে। মস্কো তখন রোড হাউসের ভেতরে বসেছিল। ঠিক তখনই ড্যারেল সেখানে আসে এবং এসে বলে
দেখ ভাই, টাকা কার না দরকার, এই কারণে তুই যদি আমার জন্য কাজ করিস তাহলে আমি তোকে কোটিপতি বানিয়ে দেব। কিন্তু মস্কো বলে এই মুহূর্তে আমার কন্ট্রাক্ট 6 মাসের, 6 মাস পরে আমার সঙ্গে কথা বলিস। এটা শুনে ড্যারেল ভীষণ রেগে যায়, তাই সে চুপচাপ রোড হাউস থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে জেসনের এন্ট্রি হয়। সে ভেতরে ঢুকে চারদিক থেকে রেড হাউস ভাঙচুর শুরু করে। শুধু তাই নয়, সে বারটেন্ডারদেরও মারধর শুরু করে। এটা দেখে মস্কো শেষ পর্যন্ত উঠে দাঁড়ায় এবং তাকে থামাতে চায়, কিন্তু জেসন, যে ছিল একেবারে পাগলাটে টাইপের মানুষ, সে বলে যে আমি তো শুধু নিজের শক্তি টেস্ট করছি, তুই চাইলে তুই আমার সঙ্গে নিজের শক্তি টেস্ট করতে পারিস। এরপর দুজনের মধ্যে একেবারে জমজমাট ফাইট শুরু হয়ে যায়, কিন্তু জেসন ধীরে ধীরে মস্কোর জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ মস্কো জেসনকে মারতে চাচ্ছিল না। এই সুযোগে জেসন মস্কোকে মারতে মারতে বাইরে নিয়ে আসে এবং তার উপর লাথি ঘুষি চালাতে থাকে। যখন মস্কো আবার নিজের পায়ে দাঁড়ায় তখন সে রোড হাউস থেকে দূরে সরে যেতে শুরু করে। জেসন বলে এখন কি হলো, দম ফুরিয়ে গেল? কিন্তু মস্কো একটা কথাও শোনে না। সে দেখে গোয়েনও মস্কোর সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু মস্কো তাকেও চলে যেতে বলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এর মধ্যে যেনা পুলিশ নিয়ে রোড হাউসে পৌঁছায়। রোড হাউসের এই অবস্থা দেখে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ভেতরে ঢুকে সে কোথাও মস্কোকে খুঁজে পায় না। এদিকে মস্কো নিজের বোটে বসে সব জিনিসপত্র প্যাক করছিল। ঠিক তখনই জেনা সেখানে এসে তাকে বলে এতটুকুতেই শেষ তোমার হেয়গিরি? এভাবেই তুমি শহরের সবচেয়ে নামকরা ফাইটার হয়েছিলে? মানছি জেসন তোমার থেকে বেশি শক্তিশালী, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভয় পেয়ে পালাবে। শেষ পর্যন্ত মস্কো জেনার কথার উত্তর দেয়। মস্কো বলে আমি যদি এটা আরো এগিয়ে নিই তাহলে মানুষ মারা যাবে, আর আমি সেটা চাই না। জেনা বলে তাহলে তোমাকে থামাচ্ছে কে? যদি তোমার নামে কেস হয় আমি তোমাকে বের করে আনবো। কিন্তু মস্কো বলে বিষয়টা শুধু এটুকু নয়, যদি আমি রেগে যাই তাহলে কত মানুষের প্রাণ যাবে তা আমি নিজেও জানি না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। মস্কো যখন বাস স্টেশনে এসে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখে অ্যাবির দোকানের সামনে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে। সে দোকানের ভেতরে ঢুকে দেখে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই দৃশ্য দেখে মস্কো ভীষণ রেগে যায়। সে দেখে যে হতভাগা অ্যাবি আর তার বাবা দোকানের ভেতরে পুড়ে মারা গেছে। মস্কো নিশ্চিত যে এই সবকিছু ড্যারেল আর জেসন ঘটিয়েছে। এই ঘটনা তাকে সম্পূর্ণ ভেঙে দেয়, কারণ এখানে অ্যাবি ছিল সেই একমাত্র মানুষ যার জন্য সে সবচেয়ে বেশি চিন্তা করত। এই কারণে বাস ধরার বদলে মস্কো সোজা ড্যারেলের ঘাটির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে জনসনকে খুঁজে পায়নি, কিন্তু মস্কো সেখানে থাকা সব লোককে একে একে মেরে ফেলে। শুধু একজনকে বাঁচিয়ে রাখে। তাকে মস্কো বলে যে তোর বসকে বলে দিস আমি কোথাও যাচ্ছি না, এখন আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এর কিছুক্ষণ পর মস্কো নিজের বোটে ফিরে আসে এবং কিছু জিনিসপত্র নেয়। সেখানে আমরা দেখি তার ফ্রিজারের ভেতরে একটা ডেড বডি পড়ে আছে। হ্যাঁ বন্ধুরা, এখন সে আর থামবে না। অর্থাৎ যে বিষয়টা নিয়ে মস্কো এতদিন ভয় পাচ্ছিল, তার রাগের কারণে যেন কারো প্রাণ না যায়, ঠিক সেটাই এখন ঘটতে শুরু করেছে। এরপর মস্কো নিজের বোট নিয়ে গভীর সমুদ্রের মধ্যে চলে যায়, মানে সে টাউন থেকে একটু দূরে সরেছিল। এই কারণে যখন পুলিশ তার কাছে আসে সে সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলে। পুলিশ অফিসারকে মারার পরে সে আবার সমুদ্রের পাড়ে ফিরে আসে। সেখানে সে একটা বড় বিজনেসম্যানের বোট চুরি করে এবং সোজা ড্যারেলের বোটের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছাতে ড্যারেলের লোকেরা তাকে সার্চ করে নিয়ে গিয়ে ড্যারেলের সামনে হাজির করে। মস্কো তখন ভীষণ রেগেছিল, তাই সে ড্যারেলকে বলে ঠিক 1 ঘন্টা পরে তুই মৃত্যুর ফেরেশতাকে দেখতে শুরু করবি। সেখানে ড্যারেলের লোকেরা তখনই মস্কোকে মারতে চায়, কিন্তু ড্যারেল বলে আমিও দেখি এই 1 ঘন্টার ভেতরে সে আমাকে কিভাবে মারবে। এটা শুনেই মস্কো এক মুহূর্ত না ভেবে রিমোটের বোতামে চাপ দেয়। এর ফলে সেখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয় এবং সবাই নিচে পড়ে যায়। মস্কো নিচে নামে এবং একে একে ড্যারেলের সব লোকদেরকে মারতে থাকে। বোটে এতে আগুন লেগে যায়। বোটে আগুন লেগে যাওয়া সেটা ডুবে যেতে থাকে। আমরা দেখি ড্যারেল তখন ওই বোটে গোয়েনকে ধরে রেখেছে এবং তাকে নিয়ে একটি ছোট বোটে করে দূরে পালাতে শুরু করেছে। তাই মস্কো তার পিছু নেওয়া শুরু করে। ড্যারেল খুব দ্রুত তার বোট চালাচ্ছিল। ঠিক তখনই ড্যারেলের মনোযোগ সরে গেলে গোয়েন তার উপর আক্রমণ করে। এর ফলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এতে বোট দিক হারিয়ে সঙ্গে সঙ্গে একটা বিচের উপর গিয়ে ক্র্যাশ করে, কিন্তু সময় থাকতে থাকতে মস্কো আর গোয়েন পানিতে লাফ দিয়ে বেঁচে যায়। কিন্তু ড্যারেল তার বোট সহ তীরেই ক্র্যাশ করে। মস্কো যখন ড্যারেলকে খুঁজতে খুঁজতে তার পিছু নেয় তখন ড্যারেল হঠাৎ তার উপর আক্রমণ করে, কিন্তু মস্কোর এক আঘাতেই সে তাকে মাটিতে ফেলে দেয়। ড্যারেল তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু মস্কো তো তাদের মতো লোকদের এক আঘাতেই শেষ করে দিতে পারে, আর তার উপর তাকে এখন অ্যাবির বদলাও নিতে হবে। তাই সে যখন ড্যারেলকে মারতে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে মস্কোকে ধাক্কা মারে। ওই গাড়ির ভেতরে জনসন ছিল। সে বেরিয়ে ড্যারেলের সঙ্গে লড়াই শুরু করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। তারা একে অপরের রক্ত পিপাসু ছিল। মস্কো আর জনসন একে অপরের সঙ্গে মারামারি করার জন্য যা সম্ভব সবই করছিল। এক সময় এমন হয় যে জনসন মস্কোকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং তার চোখে একটা কাঠের টুকরো ঢুকিয়ে দিতে যাচ্ছিল। মস্কো সেটা আটকাতে পারলেও জনসন সেটা সোজা তার পেটের ভেতর ঢুকিয়ে দেয়। জনসন একেবারে সাইকোর মতো ছিল। এত বড় আঘাতের পরও সে হাসছিল, কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে ড্যারেল জনসনকে বলে যে এখনই মস্কোকে মেরে ফেলো, আমি তোমাকে $1 মিলিয়ন দেব। যদি এটা না করতে পারো তাহলে 1 পয়সাও পাবে না। এটা শুনে জনসন ড্যারেলের উপর ভীষণ রেগে যায়। সে বলে তোর শুধু টাকারই অহংকার, নিজে তুই একটা মাছিও মারতে পারিস না, এখন দেখ তোকে কে বাঁচাবে। তাই জনসন এক মুহূর্তে ড্যারেলের ঘাট মোটকে তাকে মেরে ফেলে। এরপর সে ধীরে ধীরে মস্কোর দিকে এগোতে থাকে, কিন্তু মস্কো তখন সব শক্তি জড়ো করে জনসনের উপর কাঠ দিয়ে পরপর 5টি আঘাত করে, তাকে মারাত্মকভাবে আহত করে দেয়। এর ফলে জনসন মাটিতে লুটিয়ে পড়ে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। এই সবকিছু
সবকিছু গোয়েনে দেখছিল, কিন্তু মস্কো তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এখন যেহেতু ড্যারেল মারা গেছে এবং জেনার রেড হাউসে আর কোনো বিপদ নেই, তাই জেনা মস্কোকে ফিরে যেতে বলে। সে আরো বলে, তুমি চিন্তা করো না, প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে তোমার স্যালারি চলে আসবে। এভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন এমন সিনেমা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।